সে একদিনে, শুধু একদিনের আপডেট যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি অবস্থা চলছে। এটা আমি একজনের ফেসবুকের আইডিতে গিয়েছি। সেখানে হচ্ছে গিয়ে 29/11/2024, আপডেট নাম্বার 31, মেহেরপুরের চাঁদ বিল মায়ের দান শান্তি আশ্রমে বিএনপি জামাতের সন্ত্রাসীদের হামলা। এরকম করে কিন্তু একের পর এক জিনিস যাচ্ছে। দেখেন, ভৈরব ইস্কন মন্দির কিশোরগঞ্জ, এখানে ভাঙচুর হয়েছে। তারপরে চট্টগ্রামের সীতাকুণ্ড বাজারে একজন নিরীহ হিন্দু ছেলে বিশ্বজিৎ দাসকে ইসকন সমর্থনকারী ট্যাগ দিয়ে হামলা করে সেনাবাহিনীর হাতে তুলে দেন জামাত শিবিরের কর্মীরা। একের পর এক এরকম। দেখেন, এটা দিরাই সুনামগঞ্জ, এখানে মানুষজন কি করছে আপনারা দেখতে পাচ্ছেন, দেখার কথা। আমি যাচ্ছি একের পর এক জিনিসে। দেখেন, সাধারণ দুজন ভক্ত চিন্ময় প্রভুকে ওষুধ এবং প্রসাদ পৌঁছে দিতে গিয়েছিলেন। তারা গিয়ে মিথ্যা মামলায় কোতোয়ালি থানায় অ্যারেস্ট হয়েছেন। বাংলাদেশ চট্টগ্রাম নগরে কোতোয়ালি থানাধীন পাথরঘাটার হিন্দু অধ্যুষিত এলাকায় শুক্রবার বেলা আনুমানিক 2টার দিকে উগ্রবাদীদের হামলার চিত্র এটা। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ। দেখেন কিভাবে হুমকি দিচ্ছে। আমি ভিডিও দেখাচ্ছি না বা শব্দ দিচ্ছি না ইচ্ছা করে, আমি জাস্ট আপনাদেরকে অবস্থাটা দেখাচ্ছি। এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলা। এই যে অবস্থা। হ্যাঁ, শুক্রবার কিন্তু, শুক্রবার নামাজের পর এই হচ্ছে গিয়ে অবস্থা। এই কুমিল্লা বিক্ষোভ মিছিল। হ্যাঁ, তাদের বিক্ষোভ মিছিল চলছে, সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা তাদের। আচ্ছা, এই ঠাকুরগাঁ। হুম, এটা হচ্ছে গিয়ে একটা ছবি। কারা ছবিটা পোস্ট করেছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আমার কিছু বলার নাই, পোশাক দেখে বুঝতে পারছেন, এবং পত্রিকাটা প্রথম আলো। হুম, এটা হচ্ছে মংলা। মংলায় চলছে বিক্ষোভ। কি হয়েছে, কি নিয়ে বিক্ষোভ, আল্লাহ তাআলা বলতে পারেন, এটা আমি বলতে পারি না। এটা হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামের অবস্থা সবচেয়ে নাজুক, সত্যিকার অর্থে। চট্টগ্রামে এগুলো লাগাতার চলছে। এটা নরসিংদী। দেখেন, ভুলতা, গাউসিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে, সেখানেও একই অবস্থা। চট্টগ্রাম শোলকবহর, এটা শোলকবহর জায়গা। বাগেরহাটের মংলা উপজেলা। লক্ষ্মীপুর। হুম, হেফাজতে ইসলাম বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা। টাইগার পাস। পাথরঘাটা রাধা গোবিন্দ শান্তনেশ্বরী মাতৃমন্দিরের উপর হামলা। অত্র এলাকায় বসবাসরত সনাতনী সম্প্রদায়ের উপর নামাজের পর জঙ্গি গোষ্ঠী কর্তৃক আক্রমণ সহ সনাতনী সম্প্রদায়ের উপর হামলা করা হয়। হবিগঞ্জ, নরসিংদী পৌরসভা মোড় থেকে মিছিল শুরু হয়েছে। বান্ডেল রোড, পাথরঘাটা, মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল থানা। সিলেট, চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ থেকে মিছিল বের হয়েছে। এই যে কোরবানীগঞ্জ, বক্সিরহাট পূজা উদযাপন পরিষদের যে জায়গায় পূজা করা হতো, আজকে বিএনপি জামাতের লোকেরা ওই জায়গাটা দখল করে নিল। আন্দরকিল্লা মসজিদ থেকে রঙ্গমহলে ঢুকেছে একদল সন্ত্রাসী। হ্যাঁ, মৌলভীবাজার মদন মোহন জিউর আখড়াতে হামলা করতে এসে হাতে নাতে ধরা পড়েছেন একজন। এই যে হবিগঞ্জে সনাতনীদের রক্তাক্ত করা হয়েছে, দোকান লুটপাট চলছে। মিজান নামের এক যুবক হবিগঞ্জ কালীগাছ তলায় তার দলবল নিয়ে হিন্দু দোকানে হামলা চালাচ্ছে এবং সনাতনীদের রক্তাক্ত করে দিয়েছে।
আমাদের পুরো দেশের এই অবস্থা। চেষ্টা করা হচ্ছে, একদম মনে প্রাণে চেষ্টা করা হচ্ছে দুটো পক্ষ তৈরি করার জন্য। হিন্দু বিদ্বেষ এমন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যেন আমাদের কোনো সহাবস্থান আর সম্ভব না হয়। কেন করা হচ্ছে সেই উত্তর আপনারা জানেন, সেটা আমাকে দিতে হবে না। আমি এটা বারবারই বলেছি যে কোনো গভর্নমেন্ট যখন নিজে অক্ষম হয়ে যায়, কোনো কিছু চালাতে পারে না, প্রশাসনিক দুর্বলতা, তারপর অর্থনৈতিক দুর্বলতা, আইন শৃঙ্খলা রক্ষা কাজে যখন ব্যর্থ হয়, তখন তারা মানুষকে এই ধরনের প্রেসক্রিপশন দিয়ে থাকে, মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য। মানুষ যেন এগুলা নিয়ে ব্যস্ত থাকে, তাদের অন্যান্য কাজকর্ম যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেজন্য তারা এগুলা অনবরত করতে থাকে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের জনগণ এই ধরনের ফাঁদে বারবার পা দেয়, এবং পা দিয়ে নিজের প্রতিবেশী, নিজের ভাই বেড়াদার, নিজের দেশের মানুষের উপর আক্রমণ শানায় দেশকে অস্থিতিশীল করে। আমাদের একটা মনোভাব হয়ে গিয়েছে যে 3 কোটি ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তারা আমাদের 21 কোটি লোকের সকল অধিকার হরণ করে ফেলছেন, তারা সব খেয়ে ফেলছেন, আমরা খেতে পারছি না। ঘটনা হচ্ছে আমাদের যে 21 কোটি লোক আছে তাদের সেই ডেডিকেশনটা নাই, তারা লেখাপড়া করি না, তারা সারাক্ষণ হচ্ছে গিয়ে খাওয়া এবং বিভিন্ন রকমের বিভ্রান্তিতে জড়িত থাকি। আমরা কোনো গবেষণা করি না, আমরা কোনো লেখাপড়া করি না উচ্চতর, আমাদের কোনো সাংস্কৃতিক দায়বদ্ধতা নাই, সংস্কৃতির সাথে কোনো আমাদের লেনা দেনা নাই। আমরা অন্যান্য কাজে এমন ভাবে ব্যস্ত থাকি, আমরা তাদের সমকক্ষ হতে পারি না। আমরা তো সেই বহু আগে থেকেই, হ্যাঁ, ইংরেজ আমলেও মুসলমানরা শিক্ষার ক্ষেত্রে প্রবেশ করেছে অনেক পরে। তাদের সবকিছুতে রিজার্ভেশন থাকে, তাদের রিজার্ভেশন থাকে, রিজার্ভেশন থেকে তারা পিছিয়ে পড়ে এবং সেটার জন্য অন্যকে দায়ী করতে ভালোবাসে। এটা আমাদের একটা আম, কি বলবো, এটা আমাদের একটা জাতিগত খাসলত। হুম। এখন আমাদের যাই অঘটন ঘটছে সেটার জন্য দায়ী হচ্ছে গিয়ে সনাতনীরা। তাদের সাথে আমরা মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছি, এবং আমরা প্রতি মুহূর্তে আমরা এক ধরনের কৃত্রিম একটা সংকট তৈরি করছি। আমাদের যেসব সত্যিকার অর্থের সংকট আছে সেগুলাকে লুকানোর জন্য আমরা এই ধরনের কৃত্রিম সংকট তৈরি করছি। এখন সংকট তৈরি করতে করে কি প্রকৃত সংকট থেকে আমরা মুক্তি পাবো বলে আপনাদের মনে হয়? আমার কিন্তু মনে হয় না। কারণ প্রকৃত সংকট এমন পর্যায়ে গিয়েছে যে দেখেন, আহ বিগত সরকার 60,000 কোটি টাকা নাকি নতুন নোট ছাপিয়েছিল, ছাপিয়ে তারা বিভিন্ন রকমের সংকট মোকাবেলা করার চেষ্টা করেছে, ব্যাংকগুলোকে সচল রাখার চেষ্টা করেছে। তো আমরা 3 মাসের যেতে না যেতে 22,500 কোটি টাকা কিন্তু ছাপাতে হয়েছে। হোয়ারেস যিনি এসছেন নতুন গভর্নর, উনি কিন্তু 13ই আগস্ট বলেছেন যে তাদের সরকার কোনো রকমের নোট ছাপিয়ে ব্যাংকগুলোকে সাপোর্ট দিবেন না। এটা কিন্তু একটা প্রকৃত সংকট, অর্থনীতির একটা সংকট। এই যে নতুন টাকা ঢুকবে, এই নতুন টাকা ঢুকলে অর্থনীতিতে কি প্রভাব পড়বে, এবং এটা আপনার, আপনি যে ব্যক্তিটা অর্থনীতির একেবারে উপরের লেভেলে বাস করেন না, যার দ্রব্যমূল্যের সাথে, তেলের দাম বাড়ার সাথে, বিদ্যুৎ বিল বাড়ার সাথে যার জীবনযাপন জড়িত, বাচ্চাদের থাকা খাওয়া আপনার জড়িত, সেই মানুষের কিন্তু এই যে নতুন টাকা ইনজেক্ট হবে, এটাতে কিন্তু তার উপর প্রভাব পড়বে, কারণ এটাতে ইনফ্লেশন বেড়ে যাবে। আপনার, আপনি যদি খেয়াল করেন দেখবেন যে আপনার দ্রব্যমূল্য কিন্তু এই মুহূর্তে আপনার নাগালের বাইরে চলে গেছে, এবং এটা আরো যাবে। এটা আরো যাবে, কারণ হচ্ছে গিয়ে আমাদের কোনো উৎপাদনমুখী কাজ হচ্ছে না, নতুন বিনিয়োগ হচ্ছে না, বেসরকারি খাতে বিনিয়োগ হচ্ছে না, সরকারি উন্নয়ন প্রজেক্ট যেগুলো আছে সেগুলা ঠিক মতো চলছে না। এই কারণে এই ধরনের জিনিস যখন হয়, তখন ইনফ্লেশন বেড়ে যায়। তখন কষ্টে পড়বেন আপনি, যে যার আয় সীমিত না, সেই 5 টাকার জিনিস যদি 10 টাকা হয়ে যায়, সে দেখা যাবে দামের কথা চিন্তা না করে সে যেটা কিনা সেটা কিনছে। আপনার কিন্তু আয় সীমিত, আপনি কিন্তু তখন 5 টাকার জিনিস 10 টাকা হয়ে গেলে কি করবেন? আপনি কনজাম্পশন কমিয়ে দিবেন, বা আপনি সেটা কিনতেই পারবেন না।
তো আপনার উপরে সে প্রভাব পড়বে অর্থনীতিতে, এই নতুন টাকা ইনজেক্ট হওয়ার জন্য। এখন আপনি আমাকে বলতে পারেন যে আপা, বাজার থেকে পুরানো নোট তুলে নেওয়ার জন্য তো সব সময় নতুন নোট ছাপানো হয়েছে। নতুন নোট ছাপানো আর এই পরিমাণ ছাপানোর মধ্যে একটা বিশেষ পার্থক্য আছে। এই জিনিস যদি হয়, এসব ক্ষেত্রে কি করা হয়, বৈদেশিক যে মুদ্রা আছে আমাদের, সেটা থেকে আয় বাড়ানোর চেষ্টা করা হয়, সেটা থেকে উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হয়। বাড়ালে তখন নিজের টাকা বাড়ালে সেটার মানে নিজের টাকা যদি মার্কেটে বেশি থাকে, বাংলা টাকা যদি মার্কেটে বেশি থাকে, তখন সেটার প্রভাবটা আর অত গভীর হয় না আর কি। এখন চাহিদাজনিত চাপ, উৎপাদন যদি না বাড়ে, উচ্চ আয়ের মানুষের কিন্তু তাতে কিছু যায় আসে না। এটা যায় হচ্ছে গিয়ে নিম্ন আয়ের মানুষের। তো আমি যেটা বলছিলাম আর কি, যে দেখেন, আপনাকে বলা হচ্ছে হিন্দু আপনার শত্রু, পাহাড়ি আপনার শত্রু। আপনার শত্রু যে আপনার অর্থনীতি এর খারাপ হলে ওইটা যে আপনার ব্যক্তিগত জীবনের শত্রু হয়ে দাঁড়ায়, ওইটা আপনাকে বোঝার সময় দেওয়া হচ্ছে না। বাংলাদেশে 92% মানুষ একটা মেজরিটির মধ্যে আছে ধর্মীয় দিক থেকে। তাদের ধর্ম কিন্তু কোনো রকমের হুমকির মুখে নাই। প্রতিদিন এটা নিয়ে এই ধরনের উন্মাদনা একটা অশিক্ষা, রাজনৈতিক অশিক্ষতা, অশিক্ষা এবং মূর্খতার প্রমাণ। আপনাদের যে প্রকৃত জিনিস সম্পর্কে কোনো জ্ঞান নাই, আপনারা যে প্রকৃত জিনিস সম্পর্কে যেন ফোকাস না থাকতে পারেন, সেজন্য আমাকে যা দেওয়া হয় আমরা সেগুলা নিয়ে ব্যস্ত থাকি। আপনি দেখেন, খেয়াল করলে দেখবেন কলকারখানাগুলোতে অশান্তি যাচ্ছে না। এখন এই যে মানুষজন বেকার হয়ে যাচ্ছে বা কলকারখানাগুলা আহ উৎপাদন কমিয়ে দিচ্ছে, এতে কার ক্ষতি হবে? এটাতে কার ক্ষতি হবে? এখানে এ কি সনাতনীদের ক্ষতি হবে শুধু, না আপনাদেরও ক্ষতি হবে? আপনার পেটেও টান পড়বে কিনা? আপনি কাকে প্রতিপক্ষ ভেবে প্রতিদিন মাঠে নেমে যাচ্ছেন? কেন নামছেন? কার পারপাস সার্ভ করছেন? কি কারণে? কি কারণে এই কাজগুলো করছেন প্রতি মুহূর্তে? আপনাকে একটা বলা হচ্ছে, আপনি নেমে যাচ্ছেন। আপনাকে একটা বলা হচ্ছে, আপনি নেমে যাচ্ছেন। আপনাকে জুলাই আগস্টে বলা হয়েছে অমুক করে যাচ্ছে, অমুক করেছে, তমুক করেছে, আপনি নেমে গিয়েছেন। নেমে কি করেছেন শেষ পর্যন্ত? নেমে ফলাফলটা কি হয়েছে? ফলাফলটা হয়েছে সম্পূর্ণরূপে উগ্রবাদী একটা গোষ্ঠীর হাতে আমার দেশের ভবিষ্যৎ চলে গিয়েছে। আপনি খেয়াল করেন, দেখেন, জামাত কিন্তু 27 তারিখে তাদের 10 জন প্রতিনিধি এবং ইসলামী দলগুলোর আরো 4 জন প্রতিনিধি নিয়ে তারা চীন সফরে গিয়েছে। চীনের কমিউনিস্ট পার্টি তাদেরকে আমন্ত্রণ করেছে। তো এই যে দিনে দিনে একটা উগ্রবাদী একটা ইয়েকে, ধর্মীয় বেশ ধরে যারা রাজনীতি করে এবং যারা আমার দেশকে কখনো চায় নাই, তাদেরকে এই যে একটা এন্ডোর্সমেন্ট আমরা দিনে দিনে দিচ্ছি, আমাদের অজ্ঞতার কারণে, আমাদের আসল শত্রু চিহ্নিত করতে না পেরে, এটার পরিণতি আমাদের কি হবে? শেষ পর্যন্ত পরিণতি কি হতে পারে? এদিকে আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, রাষ্ট্রায়ত্ত 3টে পাট কলেরই যারা বাতিল হয়ে গেছে, সেখানে কত শ্রমিক কাজ করে, তাদের কি হবে? আমরা সেই জিনিসগুলো কখনোই ভাবছি না। আমরা উৎকট জিনিসপত্র নিয়ে, আজকে আশ্রমের হয়ে কালকে মসজিদ পোড়ায় দেওয়া, পরশু পাহাড়ে তরশু ডিম মারা, তারপরের দিন করা, মিথ্যা মামলা দেওয়া, এগুলা নিয়ে আমরা সারাক্ষণ ব্যস্ত আছি। কেন ব্যস্ত আছি আমি জানি না। এগুলা কি আমাদের ব্যস্ত থাকার জায়গা? এগুলো আমাদের ব্যস্ত থাকার জায়গা? সনাতনীরা সনাতনীদের মতন থাকবে, অন্য ধর্মের মানুষ অন্য ধর্মের মতন থাকবে। আমাদের কি কাজ করার জায়গা নাই? স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে। সেন্ট গ্রেগরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একের পর এক স্কুল কলেজ বন্ধ হচ্ছে, আমরা সেসব দিকে কোনো মনোযোগ দিচ্ছি না। আমরা মনোযোগ দিয়ে বসে আছি হচ্ছে গিয়ে সনাতনীদের পিছনে, তাদের আহ, দোকান পাট লুট করা, তাদেরকে মারা, কান ধরে উঠবোস করানো, তারা ইসকন করে, অমুক করে, তমুক করে। আপনি যদি জামাত শিবির করতে পারেন, আপনি যদি হিজবুত করতে পারেন, তাহলে আরেকজন ইসকন করলে আপনার লাগে কেন? আপনি জামাত শিবির করতে পারবেন, আপনি জেএমবি করতে পারবেন, আপনি সব করতে পারছেন। আপনার সব ধরনের জিনিস আছে। আপনি ইনক্লুসিভ সোসাইটি বলেন, বাক স্বাধীনতা বলেন, ফ্রিডম অফ স্পিচ বলেন, ফ্রিডম অফ এক্সপ্রেশন বলেন, ফ্রিডম অফ প্রেস বলেন, সবকিছু বলেন। ওগুলা শুধু কি জামাত শিবির হিজবুতদের জন্য প্রযোজ্য? অন্য কারোর জন্য প্রযোজ্য না? এটা কি কোনো সমতা বিধান হচ্ছে? এটা কি কোনো সাম্যের কথা বলছে? এখানে কোনো সাম্য চলছে?
আমি বারবারই বলি যে অর্থনীতি হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের যে সাংস্কৃতিক দেউলিয়াত্ব বা মানসিক যে বৈকল্য ঘটে গেছে, সেই জায়গায় তো খুব দ্রুত কোনো কাজ করা যাবে না, কাজ করার খুব সুযোগ নাই। কিন্তু দেখেন, অর্থনৈতিক জায়গাটা যদি ধ্বংস হয়ে যায়, আপনি আমি সবাই ধ্বংস হয়ে যাব। দেখেন, আইএমএফ এর পরামর্শে একটা নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে খেলাপি ঋণের ক্ষেত্রে। এটা আমি আপনাদেরকে এই সংবাদটা দেখাতে চাই, কারণ এতে করে খেলাপি ঋণ আরো বাড়বে। খেলাপি ঋণ বেড়ে গেলে ব্যাংকগুলোর প্রভিশনিং বেড়ে যায়, তাদের মুনাফা কমে যায়। এটার একটা সামগ্রিক ইম্প্যাক্ট আছে। অর্থনীতিবিদরা আপনাদেরকে আরো সহজ ভাষায় বুঝিয়ে বলতে পারবে। আমি ব্যাংকার হিসেবে বলছি, আপনি দেখেন কি হবে। ঋণ শ্রেণীকরণের নতুন নিয়মে ব্যবসায়ীদের উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে। দেশে গত 6 মাসে বেসরকারি খাতে কোনো বিনিয়োগ নেই। বেসরকারি খাতে গত 6 মাসে কোনো ধরনের বিনিয়োগ হচ্ছে না। এক ধরনের স্থবিরতা চলছে। এর মধ্যে আর্থিক খাতে এবং রাজনৈতিক খাতে, দুদিক খাতেই তো আমাদের অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এখন আইএমএফ যেই ধরনের এখন পরামর্শ নিয়ে এসেছে, তাতে আমাদের খেলাপি ঋণ বেড়ে যাওয়ার পর সমূহ সম্ভাবনা আছে। খেলাপি ঋণ বেড়ে গেলে কর্মসংস্থানে প্রভাব পড়বে। নিয়মিত খেলাপি ঋণের বিপরীতে অতিরিক্ত নিরাপত্তা সঞ্চিত, যে আমি বললাম যে প্রভিশনিং বেড়ে যাবে, সঞ্চিতি রাখার ফলে ব্যাংকের মুনাফায় নেতিবাচক প্রভাব পড়বে। বিনিয়োগ স্থবিরতায় মন্দার আশঙ্কা করছেন পরিকল্পনা উপদেষ্টাও। কি হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় 17%। তার মানে বাংলাদেশের যে মোট ঋণ আছে, তার মধ্যে 17% হয়ে গেছে হচ্ছে গিয়ে খেলাপি। হ্যাঁ, জুলাই সেপ্টেম্বর প্রান্তিক শেষে মোট 16,82,000 কোটি টাকা ঋণ বিতরণ করা হয়। এপ্রিল জুন প্রান্তিক শেষে খেলাপি ঋণ ছিল 2,11,391 কোটি টাকা। সেটা এইবার যেটা হয়েছে, সেপ্টেম্বর শেষে সরকারি ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে 23,628 কোটি টাকা, আর বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে 49,000 কোটি টাকা। তো মোটামুটি ধরেন যে হচ্ছে গিয়ে 72, 73,000 কোটি টাকা সরকারি এবং বেসরকারি ব্যাংক মিলে বেড়েছে। তো আইএমএফ থেকে ঋণ পেতে হলে আমাদের কিছু কিছু শর্ত পূরণ করতে হয়। এবার ঋণ শ্রেণীকরণ নীতিমালা সংশোধন করেছে বাংলাদেশ ব্যাংক। এটা কি হয়েছে দেখেন, সব ধরনের ঋণের ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণের সময়সীমা থেকে 3 থেকে 6 মাসের মধ্যে হলে নিম্নমান, 6 থেকে 12 মাসের মধ্যে হলে গিয়ে ডাউটফুল বা সন্দেহজনক আমরা যেটা বলি, বা 12 মাস বা এর অধিক হলে মন্দ বা ক্ষতিজনক মানে শ্রেণীকৃত হবে। হুম। এখন তারা বলছে যে ঋণ শ্রেণীকরণে বুধবার বাংলাদেশ ব্যাংকের যে মাস্টার সার্কুলার হয়েছে, সেটাতে ঋণ পরিশোধ বা সমন্বয়ের জন্য নির্ধারিত দিনের, মনে করেন আজকে 28 তারিখ, আজকে যদি আমি টাকাটা দিতে না পারি, পরবর্তী দিন থেকে তা মেয়াদ উত্তীর্ণ হিসেবে গণ্য হবে। আগে যেটা ছিল একটা সময় যে 3 মাস বা 30 দিন বা 90 দিনের একটা সময় ছিল, সেটা আর এখন থাকছে না। পরবর্তী দিন থেকে এটা খেলাপি ঋণ হিসেবে কাউন্ট হওয়া শুরু হবে। তো এতে করে আমরা যেটা বলি, স্ট্যান্ডার্ড যে ঋণ থাকে সেটার ক্ষেত্রে আমরা 1% রাখি প্রভিশনিং, আর স্পেশাল মেনশন অ্যাকাউন্টের ক্ষেত্রে 5% জেনারেল প্রভিশনিং সংরক্ষণ করতে হবে। এইভাবে, মানে যেটা একদম ব্যাড লস হয়ে গেছে সেটার ক্ষেত্রে 100% প্রভিশনিং করতে হয়। হ্যাঁ, এভাবে করলে খেলাপি ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম বেসরকারি খাত বিরোধী পদক্ষেপ, এতে বিনিয়োগ ব্যাহত হবে। কারণ আপনি দেখেন, 6 মাস ধরে বেসরকারি বিনিয়োগ নাই, কারখানাগুলোতে অস্থিরতা। হ্যাঁ, আমাদের ব্যাংকগুলোর সাথে আরএমজি সেক্টরের একটা সরাসরি সংযোগ, ওষুধ কোম্পানিগুলোর একটা সরাসরি সংযোগ, টায়ার কোম্পানি বলি, এগুলোর সরাসরি সংযোগ, এগুলো কোনোটাই তখন কি করতে পারবে না, ঋণ ফেরত দিতে পারবে না। এভাবে বিজিএম এর পরিচালক ও শাসা ডেনিমের ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রতিষ্ঠানগুলোর দোষে খেলাপি ঋণ বেড়েছে তা নয়। একদিকে ডলারের বিনিময় হার বেড়েছে, ডলারের দাম তো বাড়ছেই, আরেকদিকে জ্বালানির দাম ও শ্রমিকের মজুরি বেড়েছে। একই সময় কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এটাতে করে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট হবে, খেলাপি ঋণ আরো বেড়ে যাবে। এই সিদ্ধান্ত সময়োচিত হলো না। সরকারের উচিত হবে আইএমএফ এর সঙ্গে বিষয়টি নতুন করে আলোচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা যায় কিনা সে লক্ষ্যে কাজ করা। একনাকের সভায় সাংবাদিকদের সাথে আলাপকালে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে, বিশৃঙ্খলার কারণে বেসরকারি খাতে উৎপাদনে স্থবিরতা দেখা দিচ্ছে। তার মানে কি,
ওনারা রাজনৈতিক স্থিরতা নিশ্চয়তা আনতে পারেন নাই এবং বিশৃঙ্খলাকে শৃঙ্খলাতে আনতে পারেন নাই। এই কারণে উৎপাদনে স্থবিরতা দেখা দিচ্ছে। ওনারা 100 দিন পার হয়ে গেলেও কোনো ধরনের রাজনৈতিক নিশ্চয়তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং দেশ জুড়ে কোনো আইন শৃঙ্খলা রিস্টোর করতে পারেন নাই। গার্মেন্টস খাতে স্থবিরতা আছে, তার উপর সুদের হার অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। বেসরকারি খাতে নতুন বিনিয়োগ আসছে না। সরকারি উন্নয়ন ব্যয়ও যদি না বাড়ে তাহলে তো অর্থনীতির মন্দা অবস্থা তৈরি হবে। ব্যাংকাররা বলছেন ঋণ খেলাপির নতুন নীতিমালা 2025 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হলে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ আরো বেড়ে দ্বিগুণ হবে। হুম। এখানে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স এর যে সাবেক চেয়ারম্যান আছেন তিনি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, আগামীতে খেলাপি ঋণ বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। নিয়মিত এবং খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ বাড়বে, ফলে ব্যাংকের মুনাফা কমে যেতে পারে। এটা হচ্ছে গিয়ে মোদ্দা কথা। এখানে গতিশীলতা ফিরিয়ে আনার ব্যাপারে ব্যাংকারদের সাথে আলাপ আলোচনা করার সুযোগ ছিল, কিন্তু দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসি এর সাবেক সভাপতি জসিমউদ্দিন বলেন, ব্যাংক খাতের জন্য বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোভিড এর কারণে অর্থনীতির অবস্থা যখন খারাপ হলো তখন বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার জারি করে জানিয়েছিল 9 মাস ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ না করলেও খেলাপি হবে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ঋণ নেওয়ার জন্য সময়সীমা ধীরে ধীরে কমিয়ে বাংলাদেশ ব্যাংক বর্তমানে 90 দিনে নিয়ে এসেছে, কিন্তু অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়নি এখনো। তিনি বলেন, গ্যাস বিদ্যুতের কারণে কারখানা চালাতে পারছি না, শ্রমিক অসন্তোষ ছিল 2 মাস, ব্যাংকের টাকা কোথা থেকে দিব। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোনো গ্রুপ অফ কোম্পানির একটি প্রতিষ্ঠান খেলাপি হলে পুরো গ্রুপকে খেলাপি করা হচ্ছে। সাংঘাতিক বিষয় কিন্তু। এই জিনিসগুলা কিন্তু দেখার বিষয়। এই জিনিসগুলা না দেখে আমরা সারাক্ষণ আমাদের শত্রু, মানে একটা অদৃশ্য শত্রু, বা একটা মন গড়া শত্রু তৈরি করছি। হচ্ছে গিয়ে আমাদের শত্রু হচ্ছে গিয়ে সনাতনীরা। তাদের পিছনে লেগে থাকলে আপনার আলুর দাম কমে যাবে, আপনার আহ, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে চলে আসবে, আপনার ঢাকার ট্রাফিক মুক্ত হয়ে যাবে, আপনি যেখানে খুশি সেখানে চলে যেতে পারবেন খালি সনাতনীদের পিছনে লেগে থাকলে। ওটাই আপনার ফোকাস পয়েন্ট, ওটাই আপনার কাজ। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদেরকে যেসব জিনিস দেওয়া হয় আর কি খাওয়ার জন্য, আমরা অনবরত খেতে থাকি, এটা হচ্ছে সেরকম একটা জিনিস। তো এরকম খবর আমি আপনাদেরকে অনেক চাইলে দেখাতে পারবো। আমি আপনাদেরকে আর ভারাক্রান্ত করতে চাই না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এই অদৃশ্য মন গড়া শত্রুর পিছনে লাগা বন্ধ করেন। নিজেরা নিজেরা যা করছেন এটা কোনো সুফল বয়ে আনবে না। দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, আমাদের আগামী প্রজন্ম লেখাপড়াহীন ভাবে বেড়ে ওঠার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। ভিক্ষা করেও খেতে পারবে না এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। তাদের ভিতরে কোনো হায়া, লাজ, শরম কিছু নাই। বেলাজ একটা প্রজন্ম তৈরি হচ্ছে। এগুলা রুখে দেওয়ার ব্যবস্থা করেন, এগুলা প্রতিরোধ করেন। নিজেরা নিজেরা এসব না করে আপনার ফোকাস, আপনাকে কেন তারা, আপনার যে ধরনের সরকারি থাকুক কেন তারা এখনো আপনাকে নিরাপদ জীবন দিতে পারছে না, নিশ্চয়তা দিতে পারছে না, কেন প্রতিদিন নগরীতে বিভিন্ন রকমের ঝামেলা তৈরি হচ্ছে সেগুলোর দিকে ফোকাস করেন। অর্থনীতি কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেই নিয়ে প্রশ্ন তুলেন। এই বিষয়ে সরকারের ভূমিকা কি, তারা কি করতে যাচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তোলেন। এবং অতি অবশ্যই নির্বাচিত সরকারের হাতে যেন দ্রুত ক্ষমতা হস্তান্তর করা যায় সেই লক্ষ্যে প্রেসার ক্রিয়েট করে বলেন যে নির্বাচন চান, নির্বাচিত সরকার চান, এবং উৎপীড়ন নিপীড়ন সকল শ্রেণীর মানুষের উপর বন্ধ হোক, এই আওয়াজ তোলেন। সনাতনীদের বিরুদ্ধে আওয়াজ তোলা আপনার আমার কাজ না। তারা আমার দেশের লোক, তারা আমাদের ভাই বোন। আমি আপনি যেরকম মানুষ তারাও মানুষ। আপনিও একটা জায়গায় সংখ্যালঘু হতে পারেন, আমিও সংখ্যালঘু হতে পারি। আমি তো লৌঙ্গিক কারণে সংখ্যালঘু, তাই না? তো এগুলার দিকে দৃষ্টি দেন। যে যে কাজে দৃষ্টি দিচ্ছেন ওটা কোনো সুফল বয়ে আনবে না। কালকে সনাতনী মুক্ত বাংলাদেশ হলে পরশু শিয়া সুন্নি, তারপর কাদিয়ানি আহমদিয়া, তারপর বাবের রহমত, চরমনাই, এগুলাতে মারামারি হবে। কারণ আমাদের খাসলত হয়ে গেছে হচ্ছে গিয়ে মারামারি করা। নামাজের মতন একটা পবিত্র জিনিস, প্রার্থনার মতন একটা পবিত্র জিনিস করে আমরা বের হয়ে যাচ্ছি আরেকজনকে আহ, উত্ত্যক্ত করার জন্য, নিপীড়ন করার জন্য। আমাদের তো কোনো প্রার্থনাই হচ্ছে না, আমাদের প্রার্থনা আল্লাহ কবুল করছেন না। এই কারণে, কারণ আমাদের মনের মধ্যে হিংসা, দ্বেষ, অসূয়া, ঈর্ষা, জিঘাংসা নিয়ে প্রার্থনা করা এবং এইসব উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করলে কোনো ধর্মই আর ধর্ম থাকে না। সেটা ব্যক্তির জন্য এবং জাতির জন্য কল্যাণ বয়ে আনে না।
ধর্ম শান্তির বিষয়, শান্তি চর্চা করেন। নিজের সাথে নিজের দেখা হওয়ার বিষয় হচ্ছে ধর্ম। ধর্ম একটা কোড অফ কন্ডাক্ট, লাইফ স্টাইল। ধর্ম অন্যের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য কোনো অস্ত্র হতে পারে না। নিরাপদে থাকেন সবাই, নিরাপদে থাকেন, বেঁচে থাকেন। বেঁচে থাকাটা খুব জরুরি, নিরাপদে থাকাটা খুব জরুরি। এবং নিজের নিজের জায়গা থেকে যে প্রশ্নটা তোলা দরকার, কেন অর্থনীতিতে স্থবিরতা, কেন বিনিয়োগ হচ্ছে না, কেন রাষ্ট্রায়ত্ত তিনটা পাট কলেরই যারা বা লিজ বাতিল করা হয়েছে, কেন শ্রমিকেরা বকেয়া বেতন পাচ্ছে না, কেন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য আপনার নাগালের ভিতর আসছে না, কেন মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি কোনোটাই গভর্নমেন্ট ট্যাকেল দিতে পারছে না, কেন আপনার বাচ্চার স্কুল অনির্দিষ্টকালের জন্য, কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, কেন আপনার মেয়ে নিরাপদভাবে রাস্তায় চলাচল করতে পারছে না, সন্ধ্যার পরে কেন ঢাকা শহরকে অনিরাপদ মনে করছেন, কেন ঢাকা শহরের জ্যাম যাচ্ছে না, এসব বিষয়ে কথা বলেন। আপনার শত্রু এসব, এইসব জিনিসে আপনার জীবন মান, আপনার নিরাপত্তা সবকিছু বিঘ্নিত হয়। আপনি আপনার এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে, মন গড়া শত্রুর বিরুদ্ধে আর লড়াই করেন না, আপনার শক্তি ক্ষয় করেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আবার দেখা হবে, আবার কথা হবে।